অধিকারী এখন যেভাবে ব্যাটিং করছেন, এই ব্যাটিংটা যদি সোজা ব্যাটে করেন, এই ব্যাটিংয়ের মধ্যে কোথাও একটা কিছু না কোথাও ফাঁক রয়েছে, গলদ রয়েছে। করলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন, তুলে ধরবেন এবং হবেন। কিন্তু নমস্কার, দেশভাবনা টিভিতে আপনাকে সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক সচেতন মানুষ শরৎ চক্রবর্তী। আপনাকে দেশভাবনা টিভিতে স্বাগত। আমরা মূল প্রশ্ন কিংবা আমরা প্রশ্ন প্রবাহে যাবার আগে একটি কথা দিয়ে জাস্ট আমরা বলতে চাইছি যে পরিবর্তন সরকারের যে ঘটছে পশ্চিমবঙ্গে, সেই সরকার পরিবর্তনের আগে আমরা বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি এবং তিনি তার মতাদর্শ, তার মত আমাদের দেশভাবনা টিভির দর্শকদের সঙ্গে বিনিময় করেছেন। বেঙ্গল এক্সপ্রেস টিভির কর্ণধার হিসেবে শরৎ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন, গত 3 মাসে একজন সচেতন নাগরিক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বদলের বঙ্গ কেমন? প্রথম কথা, দেবকিশোর, আমি যখন বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আমাদের নানা রকম কন্টেন্টে আমরা বারবার বলেছি যে সরকার এবার গড়বে বিজেপি। আমার অনেক সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা যখন নানা অনুষ্ঠান করেছি, কেউ বলেছে প্রচুর আসন নিয়ে আসছে তৃণমূল, নানা রকমভাবে তৃণমূলের আসার সম্ভাবনা নিয়ে মানে বহু সাংবাদিক আমার সঙ্গে আমাদের যখন প্যানেল ডিসকাশন করেছে, কিন্তু আমি বারবার বলেছি সম্ভব নয়। এবারে মানুষ রায় দিয়ে দিয়েছে যে একটা পরিবর্তন, সেটা আরজিকর ঘটনার থেকে মানুষের কাছে কিন্তু পরিষ্কারভাবে একটা বার্তা চলে গেছে, এই সরকারকে আর নয়, এবং মমতার মুখটা আর মানুষের কাছে গ্রহণযোগ্য। সেটা পুরনো হয়ে গেছে, কারণ মমতার মুখ পছন্দের নয়, এই বিষয়টা নিয়ে শরৎ চক্রবর্তী একাধিকবার আপনি বলেছেন। আজকে যে 3 মাসের শুভেন্দু অধিকারীর যে সরকার, সেই মুখ কতটা প্রিয় হয়ে উঠল? আমি প্রথম কথা, অনেক নেগেটিভ দিক আছে। আমি বারবার বলছি, গত যদি 50 বছর ধরি, মানে সিদ্ধার্থ রায় সরকার ফ্লপ, জ্যোতিবসু সরকার একটা সময় পর্যন্ত ঠিক, তারপরে ফ্লপ। বুদ্ধদেব ভট্টাচার্য সরকার দারুণ একটা কাজ করার উদ্যোগ নিয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, যে চেষ্টাটা আজকে শুভেন্দু অধিকারী করছেন, সেই চেষ্টাটা সেই সময়ে যখন মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি চেষ্টা করেছিলেন রাজ্যে শিল্প আসুক, সব জায়গায় একটা স্বচ্ছতা তৈরি হোক, এবং সিপিএমের মধ্যে, বামেদের মধ্যে যে দুর্নীতি, সেগুলোকে বন্ধ করা। উনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগে কিন্তু উনি সিপিএমের মহলেই সমর্থন পাননি। সবচেয়ে বড় কথা, ওনাকে সিঙ্গুরে যদি কেউ ল্যাং মেরে থাকে, সিপিএমই ল্যাং মেরেছে। নন্দীগ্রামে যদি কেউ ল্যাং মেরে থাকে, বা ল্যাং শব্দটা এই কারণে বলছি, ওনাকে যদি কেউ মানে ছুরি মেরে থাকে, সেটা বামেরাই মেরেছে, এবং যেই কারণে তিনি শেষ পর্যন্ত তিনি কিন্তু ব্যর্থ হলেন। এই ব্যর্থ হওয়ার পেছনে মমতাকে যে যারা সাপোর্ট করেছিল, বামেদের একটা অংশ, অতি বামের একটা অংশ, ওই মাওবাদী, সব কিছু সবাই সমর্থন করেছিল। কিন্তু আজকে আমি বলছি, শুভেন্দু অধিকারী যদি যেভাবে 3 মাসে যেভাবে ব্যাটিং করছেন, এই ব্যাটিংটা যদি ঠিকঠাক করেন, তাহলে সেরা মুখ্যমন্ত্রী আমি বলছি। বুদ্ধদেব ভট্টাচার্যকে মাথায় রেখে এবং সম্মান জানিয়ে বলছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে কোনো নাম্বার পান না। আমি মনে করি না উনি খুব ভালো মুখ্যমন্ত্রী, ভালো বিরোধী দলনেত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে আমি তাকে কখনো নাম্বার দেবো না। শুভেন্দু অধিকারী এখন যেভাবে ব্যাটিং করছেন, এই ব্যাটিংটা যদি সোজা ব্যাটে করেন, এই ব্যাটিংয়ের মধ্যে কোথাও একটা কিছু না কোথাও ফাঁক রয়েছে, গলদ রয়েছে। করলে আমার মনে হয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে সেরা মুখ্যমন্ত্রী হিসাবে নিজেকে তুলে ধরতে পারবেন, তুলে ধরবেন এবং উনি হবেন। কিন্তু যে প্রশ্নটা তুমি করছো দেবকিশোর, সেটাই বলছি যে বামেদের ফুল বহন করতে হচ্ছে বামেদেরকে, যার জন্য 11 সালে বামেদের বিদায় হয়েছে। তৃণমূলের ভুল, তৃণমূলকে বহন করতে হয়েছে, চলে গেল 2026-এ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ভুলগুলো যা মনে হচ্ছে, আমার কাছে অন্তত মনে হচ্ছে যে ভুল হচ্ছে, এক আছে অন্নপূর্ণা প্রকল্প, যেটা লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প,
অন্নপূর্ণার প্রকল্পটা এমনভাবে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছেন তারা পাবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে তার মধ্যে অনেক ক্রাইটেরিয়া কিন্তু তৈরি করে ফেলেছেন, যে অমুক হলে হবে না, অমুক হলে হবে না। মানে এই যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব কিছু একটা তালগোল পাকিয়ে। না, আমি এই প্রকল্পগুলোর বিষয়ে পরে সরোজদা আপনার কাছে যাচ্ছি। আমার যেটা বলার, প্রকল্পগুলো নিয়ে আলাদা একটা আমরা এপিসোড করতেই পারি। না না, কেন 3 মাসের বদলের যে সরকার, বঙ্গের যে বদলের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, সেই সরকারে এখনো পর্যন্ত দেখছি 3 মাসে ওদের হ্যাংওভার কাটেনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। প্রত্যেকটি জায়গাতে, সে বিধানসভায়, তার সভাকক্ষে, এরকম অগস্টাইন হাউসের মতো একটা সম্মানজনক হাউস, সেখানে দাঁড়িয়ে এখনও 3 মাস পরে অভিষেক ওই হাউসের কোনো সদস্যই নয়, তাকে নিয়ে তীব্র কটাক্ষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিটি সভায়, সাধারণ কোনো সরকারি অনুষ্ঠানে প্রায় একদম তার আত্মসাধ্য করা হচ্ছে। বিষয়টা আমার, যেটা আপনার কাছে সরাসরি প্রশ্ন, তৃণমূল কিন্তু প্রায় 1/3 পেয়েছিল আসন। এবারে 80টা যদি আমরা ধরি পেয়ে থাকি, তার মধ্যে 60 জন ভালো তৃণমূল, এই ভালো তৃণমূলের এই যারা চলে গেল এবং তাদের শুভেন্দুর সমর্থন দিল। তৃণমূল যেরকমভাবে তুমি মানে হাইপার হয়ে বলছো না, তৃণমূল কিন্তু মানুষ কিন্তু তৃণমূলকে কিন্তু ছেড়ে ফেলেছে, এবং সেই সুযোগে বিজেপিও ছাড়ছে। তৃণমূলের মধ্যে যারা আছে ভালো তৃণমূল বা ঋতবদ্ধ তৃণমূল, তারাও তৃণমূলকে এখন মানে সব দিক থেকে কাটছাট করে একেবারে ব্রাত্য করে দেওয়া। মানে আমার ধারণা আপনি বিজেপির মুখপাত্র নন, আপনি সাংবাদিক। তৃণমূলকে আগে নির্মূল না করলে, নির্মূল করতে হবে আগে ভাইরাস। আজকে তো টুলু মণ্ডল, এই যাবতীয় যা যা কাহিনী উঠে আসছে, সব কিছুর তো একটা মানে মানুষ তো দেখছে। মানুষ এগুলো নিয়ে কি ভাবছেন আমি জানি না, কিন্তু আমি এটা বলতে চাই, আগে তৃণমূলকে আরও শেষ করতে হবে। ভোটে শেষ করা হয়েছে, আরও একটা জায়গা রয়েছে যেখানে আরও শেষ করতে হবে। যেই কারণে যেই প্রশ্নটা করছি যে অভিষেককে আজকে হাইকোর্টের প্রসঙ্গে আমি তুলবো। আজকে অভিষেক নিজে পালাতে চাইছে বিদেশে চোখের চিকিৎসার জন্য। আজকে পশ্চিমবঙ্গে এত হাসপাতাল, শুশ্রূষ, দিশা, এবং সবচেয়ে বড় কথা তাকে বলা হচ্ছে যে তুমি আগে ইয়েতে যাও, আমাদের পিজিতে এসএসকেমে সেখানে আছে, তুমি চোখের চিকিৎসার জন্য আজকে এত ভালো ভালো চিকিৎসক রয়েছেন। আমারই কিন্তু ওর চোখের চিকিৎসা তো বাইরেই হয়েছিল। আজকে 4 মেতে যদি ক্ষমতা না হারাতো তৃণমূল, তাহলে চোখের চিকিৎসার জন্য তাকে আমেরিকায় যেতে হতো। এত পয়সা তুমি তো ভালো করেই জানো দেবকিশোর, যে কত টাকা এমনি মানে চার্টার ফ্লাইটে দিল্লি গেছে, সবাই জানে। সেই অভিযোগটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মানে ভালো তৃণমূলের। কুণাল নিজেই বলেছে যে এটা উচিত হয়নি, এটা কোনো কথা না। কুণাল ঘোষ যে তৃণমূলের মুখপাত্র, মানে কালীঘাট তৃণমূলের মুখপাত্র, সে নিজেই বলছে যে এটা যাওয়া ঠিক হয়। আপনি কি মানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টার ক্যাম্পেনারদের অন্যতম তৃণমূলের? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চোর না, বাটপার। এবার পশ্চিমবঙ্গকে, মমতাকে শেষ করা, তৃণমূলকে শেষ করার, পশ্চিমবঙ্গ শেষ করার একটা এত বড় একটা মাফিয়া, যাকে কিন্তু মানে তার সময় এসে গেছে, তাকে বিদেশে চারিদিক থেকে ঘিরে ধরে এখনো পর্যন্ত ইডি, সিবিআই, অন্যান্য সরকারি যে এজেন্সিগুলো আছে, সব দিক থেকে প্রায় অক্টোপাসের থেকেও ক্ষিপ্রতায় তাকে ঘিরে ধরার চেষ্টা করেছে। একটি ক্ষেত্র তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাহাড় প্রমাণ সবার হাতে, ইডির হাতে, সিবিআই হাতে, পশ্চিমবঙ্গ সরকারের হাতে, সিআইডির হাতে 16-17টা মামলা, পালানোর কোনো জায়গা নেই। এবং আজকে মানে হাইকোর্টের যে রায়, এতগুলো মামলা, এতগুলো অভিযোগের পরে একটি অভিযোগের নিরিখে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? হবে নেই কোনো কাজ, হয়তো তুমি জানি না অভিষেকের সঙ্গে তোমার কথাবার্তা কোথায় হয় না জানি না। আমি অন্তত আমার নিজের বিচার বিশ্লেষণে মনে হয় যে অভিষেকের বিরুদ্ধে এত মামলা এবং এত অভিযোগ, গোটা পশ্চিমবঙ্গটা মানে যেটা স্বপ্নের পশ্চিমবঙ্গ হতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারতেন। তার ওই ভাইপো, এবং তিনি লুকিয়ে নিজেকে সততার প্রতীক বলছেন, আদৌ তো নয়, কারণ প্রমাণ হয়েছে নানা ক্ষেত্রে। ছবি, কী সব ছবি আঁকেন যে ছবির জন্য 1 কোটি 1.5 কোটি টাকা।
আমরা শুরুটা করেছিলাম বিজেপির যে নতুন সরকার, সেই সরকারের 3 মাস কেমন চলছে। এবার বলতে গিয়ে আমাদের প্রসঙ্গটা ঘুরে গেল তৃণমূল। না না, আমি বারবার বলছি 3 মাসে বিজেপি সরকার তাদের ব্যাটে এখনো পর্যন্ত 60 রান রয়েছে। এবার কেন বাকি 40 রান কোথায় আটকে আছে? অন্নপূর্ণা, এখনো অন্নপূর্ণার মধ্যে একটা এখানে হুগলি জেলার সিঙ্গুরের বৈদ্যপড়তা পঞ্চায়েতের প্রধান মহিলা, তাকে এবং উপপ্রধান তিনিও মহিলা, তাকে একেবারে প্রকাশ্য দিবালোকে কাদা জলের মধ্যে ফেলে হেনস্থা করা হচ্ছে। প্রথমে আমরা ডিম পর্ব দেখেছি, তো 3 মাসে অনেক কিছু হয়েছে, কোমরে দড়ি বেঁধে ঘোরানোও হয়েছে। মাথাটা ধরা পড়ছে না কেন? কোন মাথা, কত অনেক আপনারা যে মাথাগুলো আজকে ওয়াশিং মেশিনে ঢুকে গেল, হ্যাঁ ধরা পড়বে। এবং এই জায়গায় বলতে চাইছি যে 3 মাসে জাভেদ খান থেকে শুরু করে ফিরাদ হাফিং থেকে আরে সব শুরু করে না, 3 মাসে বিজেপি পিছিয়ে আছে 3টে জায়গায়। একটা হচ্ছে অন্নপূর্ণার বিশ্লেষণে, অন্নপূর্ণা প্রকল্পটা নিয়ে একটা ঘেটে হয়ে আছে, যেটার জন্য বিজেপির কাছে পরিষ্কার একটা বার্তা বিজেপির তরফ থেকে দেওয়া উচিত যে কী হওয়া উচিত। মানুষ ক্ষেপে আছে এবং বিডিও আক্রান্ত হচ্ছে সব জায়গায়। কারণ প্রথমে যেরকমভাবে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেরকমভাবে বিজেপি বলেছে, সবাই অন্নপূর্ণা যারা লক্ষ্মী ভাণ্ডার তারা 3,000 টাকা করে পাবে। 1, 2 হচ্ছে আরেকটা জিনিস বলেছিল যে বাসে উঠলে, সরকারি বাসে মহিলাদের, এই দুটো জায়গায় কিন্তু এখন অনেক মানে যা বলা কার্যক্ষেত্রে তা হচ্ছে না। এই দুটো জায়গায় ছাড়া বাকি সব জায়গায় কিন্তু 60-70 রান 3 মাসেই কিন্তু। হকার উচ্ছেদ সমস্ত রেলওয়ে স্টেশনগুলো। আমি সমর্থন করি যে সরকারি জমি, সরকারি রাস্তা, সরকারি ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তাদেরকে অবশ্যই তুলে দেওয়া উচিত। তাতে যে যাই বলুক, কেন বলছি আমরা সত্যি পথ চলতে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন এই অভিযানটা চালিয়েছিল, তখন আজকের যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু সেদিন তীব্র বিরোধিতা করেছিল। এর আগে আমরা সুভাষ চক্রবর্তী মানে বাম জামানে আমরা দেখি, যখন অপারেশন স্যাংশন হয় সেই সময় তৃণমূল এবং যুব কংগ্রেস প্রচণ্ড বিরোধিতা করেছিল। তৃণমূল সরকার যখন ছিল তখন কিন্তু ওরা চেষ্টা করেছিল হকার উচ্ছেদ। হকার অভিযান, আমি যে নিজে আজকে নিউ টাউন সেক্টর 5 যেখানে ফুটপাত দখল করে মানুষ হাঁটতে পারে না, গাড়ি এসে হর্ন মারছে, ধাক্কা খাচ্ছে, সেই জায়গায় বলছি, বারবার বলছি হকার, তুমি সরকারি জমি অধিগ্রহণ করে প্রায় বেআইনিভাবে দখল করে তুমি ব্যবসা করছো, তারপরে বলতে হবে পুনর্বাসন দিতে হবে। 100% হকারদের মধ্যে 100%ই ধনী হকার, ধনী ব্যবসায়ী, এটা তো মনে হয় বিশ্বাসযোগ্য নয়। তাদের মধ্যে অন্তত ন্যূনতম 10 থেকে 20% হকার যারা, তারা দারিদ্র সীমার প্রায় প্রান্তিক অবস্থান। এরকম তো পশ্চিমবাংলায় বহু প্রান্তিক জায়গায় রয়েছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা। সবাই যদি এখন ফুটপাত দখল করে, রাস্তা দখল করে ব্যবসা করা শুরু করে, তাহলে কি বলতে হবে যে মানে হাত তেলে দেবো যে বাহ দারুণ? এটা কোনো কথা না। আজকে তুমি তোমার মানে আমি তো বলছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অধিকাংশ ফুটপাত দখল করে রয়েছেন একটি সম্প্রদায়ের মানুষ এবং ভিন রাজ্যের কিছু মানুষ। না, আপনি বিতর্কের মুখ ঘোরাচ্ছেন। আমি 3 মাসের সরকারে বাজার সরকার বলে একটা সরকার যারা আছে, যারা প্রতিদিন বাজার করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রমশ ঊর্ধ্বমুখী। ও সবসময় ছিল। এটার জন্য বিজেপি সরকার কিছু নেয়। তৃণমূল আমলে, তৃণমূল দায়ী কিনা জানি না, তৃণমূল রান্নার গ্যাসের দাম কমলো না, ভোজ্য তেলের দাম কমলো না। আরে রান্নার গ্যাস, তুমি কি মানে রান্নার গ্যাস, তুমি কি মানে কাগজ টাগজ পড়ো বা খবর রাখো যে বিদেশে যে যুদ্ধ যেসব চলছে তার পরিপ্রেক্ষিতে কি আমাদের মানে ভারতবর্ষ তাও তো ভালো যে সামাল দিচ্ছে, তেল গ্যাস এগুলোকে একটা সামাল দিচ্ছে। দাম তো বাড়তেই হবে, যেহেতু এগুলোকে যেভাবে আনা হতো আগে, পাওয়া যেত, সেই জায়গাটা তো যুদ্ধের কারণে। একদম ঠিক কথা বলেছেন। খনিজ তেল, পেট্রোল, কেরোসিন এগুলো তো খুব স্বাভাবিক। এখন ইথানল মিশ্রিত হচ্ছে। সর্ষের তেল সেটা কি আরব থেকে আসে? ইন্টারভিউতে আমার মনে হয় সানফ্লাওয়ার কি আরব থেকে আসে? না না, এইগুলো কোনো কথা না। এই ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ রেখা থাকবে না? আমি সাধারণ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাঙালি। না না, তুমি যেভাবে শুরু করেছিলে, কিসে তেল বাড়ছে না বাড়ছে সবাই জানে ভালো। আপনি তো 60 থেকে 70% তাকে এগিয়ে রেখেছেন এই সরকারকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বলছি, সেই জায়গা থেকে তেলে সবগুলো তো তৃণমূল আমলেই সব মানে ঊর্ধ্বমুখী, যা ঊর্ধ্বমুখী, এখন সেগুলোকে নিয়ন্ত্রণ করছে এই সরকার। ধীরে ধীরে 3 মাসে সব নিয়ন্ত্রণ হয় না। 3 মাসে গুন্ডাগিরি নিয়ন্ত্রণ হয়েছে, এই বেআইনি নির্মাণ নিয়ন্ত্রণ হয়েছে, এবং এই স্বাস্থ্যক্ষেত্রে যে জোচ্চুরি চলেছে নিয়ন্ত্রণ হয়েছে, সেবাশ্রমে এক চরম দুর্নীতি তার অন্তত
রাজ ধরতে পেরেছে, মানে প্রতি ক্ষেত্রে ধরলে আমি তোমাকে অন্তত 50টা জায়গায় বিজেপি সরকার এই তৃণমূল সরকারের যা সব দুর্নীতি এবং এই যে মূল্যবৃদ্ধি সব কিছু নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি নিয়েছে, কিন্তু কোথাও মানুষকে যারা মহিলাদের বিশেষ করে অন্নপূর্ণা এবং বাসে চাপা এই দুটো বিষয় এখনো ব্যাকফুটে ফেলে দেবে। বোঝাতে পারছেন না। কেন পাচ্ছেন সেটা বোঝানো উচিত। আমার মনে হয় এই জায়গায় এখন জনপ্রিয়তা কিছুটা হলেও হারাচ্ছে বিজেপি। সেই দিকটা আমার বিশ্বাস যে শুভেন্দু অধিকারী মানে সৌরভ গাঙ্গুলি এবং MS ধোনি এদের চেয়ে ভালো ক্যাপ্টেন। আমি অনেকগুলো প্রশ্ন করলাম, হয়তো আপনাদের মনে হতে পারে প্রিয় দর্শক যে আমি তৃণমূলের মুখপাত্র হয়ে ইন্টারভিউটা নিচ্ছি, একদমই নয়। আমি এই প্রশ্নগুলো এই কারণেই করলাম, একজন বিচক্ষণ রাজনৈতিক সচেতন মানুষ এবং দীর্ঘ বছর ধরে যিনি গণতান্ত্রিকভাবে একের পর এক সরকারকে তিনি দেখেছেন এবং তার ভোটদানের মাধ্যমে তার মতদান প্রয়োগ করেছেন, সেই শরৎ চক্রবর্তীর কাছ থেকে সাম্প্রতিক যে বদলের বাংলা, 3 মাসের যে বাংলা, তার একটা চিত্র তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলেছেন, তিনি বাসের যে মহিলাদের যে ছাড়ের ব্যাপারটা বলেছেন। তো সব মিলিয়ে একটা চিত্র পরিষ্কার যে মন্দের ভালো না, ভালোর মধ্যে কিছুটা মন্দ হয়তো এই সরকারের লুকিয়ে না কিছুটা আমি বলছি এই সরকার দারুণ একটা কাজ করবে আগামী দিনে, এই বিষয়ে সন্দেহ নেই। অন্তত বামের আমি বুদ্ধদেব ভট্টাচার্যের ওই সময়টা ছাড়া বামেদের জামানা এবং তৃণমূলের যে জমানা তার চেয়ে বিজেপি সরকার সবচেয়ে বড় শুভেন্দু অধিকারী, মানে তার কিন্তু কোথাও কিন্তু মানে টিকি বাধা নেই। তিনি যেভাবে এখন ব্যাট করছেন না, ইনি কিন্তু আবার ভিতর কুসকে দিলেন। ইনি কিন্তু 2016 পর্যন্ত একেবারে দিদির খুব মানে সেনাপতি বলতে যাচ্ছিলেন। দিদি যদি তখন দিদির মনে হচ্ছে দিদি ভালো, তারপরে দিদি তাকে কিন্তু দিদি ছাড়া করেছে দিদি অভিষেককে বেশি মাথায় তুলতে গিয়ে শুভেন্দুকে কিন্তু মানে অনেক মানে পেছনে ফেলে দিয়েছে দিদি যদি শুভেন্দুকে যত্ন করে রাখতো সব তাহলে বিজেপি আর সরকারে আসতো না। না কি বিজেপি সরকার আসতোই, কি কারণে আসতো না জানি না। শুভেন্দু অধিকারীকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রায়োরিটিটা দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না দিয়ে, তাহলে শুভেন্দু অধিকারী আজকে যে জায়গায় যে স্পার্কটা আমরা দেখি সেটা নিশ্চয়ই হতো। আজকের সময় কিন্তু না কাউকে আছে মমতা ব্যানার্জিকে কিন্তু সময় তুলেছে। পুরনো বিজেপি যারা ছিলেন, যেমন আমরা দেখেছি রাহুল সিনহা থেকে শুরু করে তিনি রাজ্যসভায় চলে গেছেন, সায়ন্তন বসু থেকে শুরু করে রাজু মুখার্জি থেকে শুরু করে যারা পুরনো বিজেপি, সেই পুরনো বিজেপিগুলো হঠাৎ করে কোণঠাসা হয়ে যাচ্ছেন, আর ওয়াশিং মেশিনে ঢুকে নতুন নব্য শুদ্ধ বিশুদ্ধ তৃণমূলী, অত্যাচারী তৃণমূলী, চোর তৃণমূলীদের একটা বড় অংশ সরকারের। এটা তুমি ওরমভাবে নাটকীয়ভাবে না বললে হতো। এই বিষয়টা মানুষের কাছে এখন মানে মানুষ ভালোভাবে নিচ্ছেন না। এই তৃণমূলের ঋতব্রত তৃণমূল এবং ওই NCP এগুলোর নিয়ে বিজেপি যে ভূমিকা এটা মানুষ ভালোভাবে নিচ্ছে, এটা পরিষ্কার। কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বিজেপি তার গেম প্ল্যান এমন একটা নিশ্চয়ই মানুষ যে এটাকে ভালোভাবে নিচ্ছে এটাকে তারা ভালো করে জানেন, তারপরে কেন নিচ্ছেন, তারপরেও ঋতুব্রতকে কেন বাঁচিয়ে রেখেছেন, জলে ভেসে আছে তারা এখনো পর্যন্ত, ক্ষমতার কাছাকাছি থেকে জলে ভেসে আছে। ওখানকার সংসদে 22 জন কেন এখনো বিজেপি ঘেঁষা হয়ে আছে, এই নিশ্চয়ই একটা গেম প্ল্যান আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা দেখেছি প্রায় বিরোধী শূন্য নয়, একেবারে বিরোধী শূন্য রাজ্য যে প্রশাসনিক ব্যবস্থা সেটা উনি তৈরি করেছিলেন, তার ফলশ্রুতি দীর্ঘ 15 বছর পরে তিনি ভোগ করেছেন এবং প্রায় নিঃস্ব হয়ে যাওয়া একটা অবস্থানের স্তরে দাঁড়িয়ে গেছেন। আজকে বিজেপি কিন্তু সেই একই জুতোয় পা গলিয়ে দিয়েছে। না এটা একটা রাজনৈতিক দলের সব কিছু স্ট্র্যাটেজি থাকে, যে সেটা সাময়িক সময় বলবে যে কেন নিয়েছি বা কেন নিয়েছি না, কেন ওদেরকে পাশে রেখেছি, কেন ওদেরকে তোল্লাই দিয়ে রেখেছি, এটা সময় বলবে। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনলেন, ভালো লাগলো, ভালো থাকবেন, আর এই সরকারের ভালো হোক, রাজ্যবাসীর ভালো হোক, সবে তো ভালো হোক, তুমি না চাইলেও এই সরকার ভালো করবে বিশ্বাস। কেন বলছি, এই সরকারের খুব সচেতন সরকার, দুর্নীতিমুক্ত সরকার। আজকে প্রমাণ হয়েছে যে যারা বিজেপির তোলাবাজ দান্দাবাজ তাদেরকে তারা কিন্তু সাসপেন্ড করছেন, তাদেরকে কিন্তু আজকে 400-500
যতগুলো সবাইকে কিন্তু চিহ্নিত করে তাদেরকে কিন্তু দলচ্যুত করছেন। এই সরকার কিন্তু তৃণমূল সরকার হবে না, এই জিনিস। যাক, শেষ হয়ে হইল না শেষ, বাকি কথা হতেই থাকবে। রাজ্যবাসীর ভালো হোক, বদলের বঙ্গে মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন সেই পরিবর্তন সদর্থক হোক, সার্থক হোক, এই কামনা। ভালো থাকবেন, দেখতে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সাংবাদিক শরৎ চক্রবর্তীকে। নমস্কার আপনাদের সকলকে।